অন্নপূর্ণা প্রকল্প 1 জুন থেকে পুরো সিস্টেমকে রেডি করা হবে, একটা আউটগোয়িং একটা ইনকামিং চলে যাবে আর একটা ঢুকে যাবে। সেম হচ্ছে স্বাস্থ্যসেবা, ওটার ক্ষেত্রে আয়ুষ্মান ভারত ওটাকে রিপ্লেস করবে। যতগুলো নতুনটা আসছে পুরোনোটা চলতে থাকবে। পুরোনো যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমস গুলো এই রাজ্যে চালু হয়নি সেগুলোকে আমরা বলেছি চালু করতে, সেগুলো চালু হয়, যেগুলো একেবারেই হতে দেয়, যেমন বিশ্বকর্মা বা অনেক মানে বিভিন্ন তপশিলি জাতি উপজাতি সংখ্যালঘুদের জন্য, মানে যুবক যুবতীদের জন্য অনেক কিছু প্রকল্প আছে যেগুলো চালু হয়নি, সেগুলো ইমপ্লিমেন্টেড হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারপরে উজালাতে 3.0 যেটা আমরা মানে থার্ড ফেজে যেটা রয়েছে ওগুলো হবে, ওগুলো করতেই হবে, এগুলো তো আমাদের এজেন্ডার মধ্যে রয়েছে। যে বাংলার বকেয়া দিচ্ছে না নরেন্দ্র মোদী অমিত শাহ, সেই টাকাটা কি হবে? দেখুন ইউটিলাইজেশন স্যার, আপনি আপনার ধরুন আপনার বাবা আপনাকে 500 টাকা দিয়ে বাজাবে, আসার পর তো আপনাকে জিজ্ঞেস করবে যে কিংবা এই টাকাটা নিয়ে মানে কি খরচা হয়েছে কি করবে। এটা হচ্ছে এটাই পদ্ধতি, এটাই সিস্টেম। সেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট যখন কোনো আপনাকে ফান্ড দিচ্ছে ইউসি না দিলে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু যেটা আন্তর্জাতিক যেটা মনিটরিং হয় যেটা, সেখানে তারাও দায়বদ্ধ, কারণ নাহলে তারা ঋণ নিতে পারবে বা যে গ্রান্ট গুলো আছে নিতে পারবে না, কিন্তু ফান্ডে যে টাকাগুলো আছে সেগুলো নিতে পারবে না। তো এই ব্যাপারটা ভুলে গিয়ে টাকাগুলো মমতা ব্যানার্জি নিজের ব্যক্তিগত সম্পত্তি ভেবে নিয়েছে, সেই জন্যই লবণ দোষী। তো এই ব্যাপারটা তো অনেকদিন ক্যাগের অডিট হয়নি বলে যে কি অবস্থা হবে, কটা মন্ত্রী জেলে যাবে, কজন অফিসার জেলে যাবে, যে এখনই শিওরিত হচ্ছে। এটাই বলতে পারি আমাদের যে কোনো কাজ উচ্চতার সাথে হবে। পুরোনো যে টাকাগুলো বন্ধ হয়ে পড়ে আছে সেটা আমরা খুব শিগগিরই অ্যানালিসিস করে নেবো, যে কোথায় কোথায় মিউজিং হয়ে যায়নি সেগুলো যত সম্ভব আমরা চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলোকে। সরকার তো চালাতে হবে, টাকা লাগবে, আমাদের বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে আসতে গেল। ধরুন আপনি যদি কোনো ইনভেস্টমেন্টও নিতে চান, তার একটা সিস্টেম আছে, আপনাকে সেই মানে আমি বলতে পারি যে সেই রুলটা মেনে চলতে হবে। যেমন খুশি নিজের মতো নিতে পারবেন, একটা সেন্ট্রালের থেকে পারমিশন নিতে হবে। তো সেই পুরো ব্যাপারটাই কিন্তু আইনের মধ্যে চলে, এটা মানে অর্থনীতিকে কন্ট্রোল করে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদেরও এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি চালু করতে হবে, এবং আমাদের যে পুরনো ব্যাপারগুলো রয়েছে ওটা কিভাবে ওটাকে মানে ইউসি কেন হয়নি, কে ইয়ে করেছেন, আদৌ কাজ হয়েছে সেগুলো তো যাচ হবে। এবং হওয়ার পরে আমি বলছিলাম মানে কিছু লোকের অবস্থা খুব খারাপ হবে, আর তৎকালীন যারা চিফ সেক্রেটারি বা ফাইন্যান্স সেক্রেটারি কাজ করেছে এবং ফাইন্যান্স মিনিস্টার এবং মমতা ব্যানার্জি, মানে মমতা ব্যানার্জি যে কত দিক থেকে ওনাকে মানে পুরো বানিয়ে ওনাকে টানছে, কতগুলো জেল ওনার জন্য অপেক্ষা করছে, মানে আমার মনে হয় সেটাই আমি শিওরিত হচ্ছে। বিভিন্ন জায়গায় ওনাকে জীবনের বাকি সময় হয়তো কাটাতে হবে। শেষে সোনারপুর উত্তরে নবনির্বাচিত বিধায়ক তার ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? দেওয়াজিতি আংরে তাদের উদ্দেশ্যে একটা কথাই আমার বলার রয়েছে, যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো অবসান নেই। আমার জীবনে যা যা হয়েছে আমাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, এই সুযোগ দেওয়ার জন্য আমি কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনারা আপনাদের কাজ করেছেন, এবার আমরা যা কমিটমেন্ট নিয়েছিলাম সেটা আমাদের সাধ্যের মধ্যে থেকে এবং সাধ্যের বাইরে গিয়ে যতটা সম্ভব আমার দিক থেকে নিরলস প্রচেষ্টা থাকবে। আশা করব যে 5 বছর পরে কোনোদিন আপনাদের কাছে হাত জোর করে আর ভোট চাইতে যেতে হবে না। আপনারা আমার পারফরমেন্সকে বিচার করে যা দেখেছেন এতদিন ওই মহা জঙ্গলরা, সেখান থেকে অ্যাটলিস্ট ভদ্র সমাজের কি মানে একটা সোসাইটি হতে পারে সেটুকু অ্যাটলিস্ট করে দিয়ে আমার চেষ্টা করবো। 5 বছরে আলাদিনের আশ্চর্য দেখলেই যে ওই যে যেমন বলেছিলেন না মতো এটা লন্ডন হয়ে গেছে, এটা প্যারিস হয়ে গেছে, এগুলো কিছু করতে পারবো না। তখন নাগরিক সমাজ যে পরিষেবা পায় সেটুকু অন্তত আপনাদের বুঝায়। অনেক অনেক ধন্যবাদ। আমরা টুডে স্টোরির মুখোমুখি বিধায়কের সঙ্গে ছিলাম সোনারপুর উত্তরে নবনির্বাচিত বিধায়ক প্রাক্তন IPS দেবাশিস রায়ের সঙ্গে। এবার তার কাজ করার পালা, আপনারা তো ভোটে জিতিয়ে দিয়েছেন, আরো অনেক
বিষয় নিয়ে কিন্তু আমরা একদম এক্সক্লুসিভলি কথা বললাম। আবার অন্য কোনো পর্বে অন্য কোনো বিধায়কের সঙ্গে কথা হবে। ততক্ষণ দেখতে থাকুন টুডে স্টোরি। ক্যামেরার সময় আমি করবি টুডে স্টোরি কলকাতা।